শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। রাত তখন বেশ গভীর। ওড়িশার বালেশ্বর ছাড়িয়ে আরও কিছুটা ভেতরের দিকে ছোট্ট একচিলতে স্টেশন, নীলগিরি রোড। নামটা যতটা সুন্দর, স্টেশনের চেহারাটা ততটাই থমথমে। প্ল্যাটফর্মের টিমটিমে হলুদ আলোগুলো বাতাসের ঝাপটায় মাঝে মাঝেই কেঁপে উঠছে। এই প্ল্যাটফর্মের আলোগুলো সত্যিই বড় অদ্ভুত। মাঝে মধ্যেই কেটে যায়, আবার মাঝে মাঝে কেটে যাওয়া আলোগুলো দপদপ করে ওঠে। অরিন্দম 1 নম্বর প্ল্যাটফর্মে বসে আছে, সেই পুরনো সিমেন্টের বেঞ্চটায়। প্রতিদিনের মতো আজকেও অপেক্ষা করছে দিনের শেষ লোকাল ট্রেনটার জন্য। চারপাশটা একদম নিঝুম। দূরে একটা ঝিঁঝি পোকা এক টানা ডেকে চলেছে। স্টেশনের একপাশে ঘন শাল আর মহুয়ার জঙ্গল। সেখান থেকে আসা বুনো ফুলের গন্ধ আর ভিজে মাটির সোঁদা গন্ধ মিলে মিশে অদ্ভুত একটা মায়াবী পরিবেশ তৈরি করছে। মাঝে মাঝে স্টেশনের বাইরের বড় অশ্বত্থ গাছটা থেকে কোনো একটা নাম না জানা পাখির ডানা ঝটপটানির শব্দ শোনা যাচ্ছে। অরিন্দম ছাড়া এই স্টেশনে প্রাণের অস্তিত্ব বলতে একটা নেড়ি কুকুর, যে কুণ্ডলি পাকিয়ে ঘুমোচ্ছে। অরিন্দমের কাঁধে সেই ঝোলা ব্যাগটা, যেটা ওর নিত্যদিনের সঙ্গী। চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও চাহনিতে এক অদ্ভুত স্থিরতা। এই সময়টা তার খুব প্রিয়। সারা দিনের ব্যস্ততা আর হাজার রকমের মানুষের ভিড়ের পর এই আধ ঘন্টার একাকিত্ব তাকে যেন নিজের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। পকেট থেকে একটা সিগারেট বের করল অরিন্দম। ধোঁয়ায় কুণ্ডলিটা স্টেশনের স্থির বাতাসে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। স্টেশনের সিগন্যালটা এখনো লাল। সেই লাল আলোর আভা প্ল্যাটফর্মের রেল লাইনগুলোর ওপর সাদা সাপের মতো চকচক করছে। একটু পরেই সুদূর দিগন্ত থেকে একটা ক্ষীণ কম্পন ভেসে আসবে। ট্রেনের হেডলাইটের তীব্র আলোয় চিরে যাবে এই অন্ধকার। কিন্তু যতক্ষণ সেটা না আসছে, অরিন্দম এই নির্জনতাটুকু আঁকড়ে ধরে বসে থাকতে চায়। এই ফাঁকা স্টেশন, এই রাত আর তার একাকিত্ব, সব মিলিয়ে অদ্ভুত একটা শান্তি। স্টেশনে ট্রেন যখন ঢুকল তখন প্রায় 12:30 বাজে। দানবীয় গর্জনে প্ল্যাটফর্ম কাঁপিয়ে লোহার চাকাগুলোর ঘর্ষণে আগুনের ফুলকি ছিটকে বেরোচ্ছে। অরিন্দম প্রতিদিনের মতোই ধীর পায়ে ট্রেনের দিকে এগিয়ে গেল। আজ ট্রেনটা কেমন যেন পুরনো পুরনো মনে হলো। কম্পার্টমেন্টগুলো কি পুরনো দিয়েছে আজকে? তার ওপর কামরাটাও একদম ফাঁকা।
নীলচে আলোয় ট্রেনের ভেতরটা কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে। অরিন্দম ভেতরে ঢুকে এদিক ওদিক তাকালো। সাধারণত এই কামরায় আরও 2-3 জন চেনা মুখ থাকে, যারা এই সময়ই কাজ সেরে ফেরে, কিন্তু আজ কেউ নেই। ট্রেনের ছাদ থেকে ঝুলতে থাকা হাতলগুলো ট্রেনের দুলুনিতে একসঙ্গে হেলে দুলে উঠছে, যা দেখে মনে হচ্ছে অদৃশ্য একদল মানুষ বোধহয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুলে আছে। অরিন্দম এগিয়ে গিয়ে জানলার ধারের একটা সিটের দিকে এগিয়ে গেল। ঠিক তখনই ওর নজর গেল উল্টো দিকের ওপরের বাঙ্কারটার দিকে। ওর সারা শরীর দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। ট্রেনের ওই ওপরের ব্যাগ রাখার চওড়া জায়গাটায় কেউ একজন শুয়ে আছে। আগা পাঁচতলা সাদা চাদর মুড়ি দেওয়া, নিচের সবকটা সিট ফাঁকা, তাও লোকটা ওভাবে ওপরে কেন শুয়ে আছে? অরিন্দমের মাথায় ঢুকল না। ট্রেন ততক্ষণে চলতে শুরু করেছে। ট্রেনের দুলুনিতে চাদর ঢাকা শরীরটা মাঝে মাঝে সামান্য নড়ছে। চাদরের নিচ দিয়ে অবয়বটা স্পষ্ট বোঝা যাচ্ছে। দীর্ঘকায় কোনো পুরুষ শরীর। অরিন্দম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ওর চোখ আটকে গেছে সাদা চাদরটার ওপর। মনে হচ্ছে লোকটা যেন ঘুমোচ্ছে না, বরং চাদরের আড়াল থেকে এক দৃষ্টে অরিন্দমকেই লক্ষ্য করছে। অরিন্দম সিটে বসার সাহস পেল না। এক দৃষ্টে তাকিয়ে রইল ওই রহস্যময় শরীরটার দিকে। ভয় আর অস্বস্তি কেমন যেন চেপে ধরছে, অথচ চলন্ত ট্রেন থেকে যাবেটাই বা কোথায়? শেষ পর্যন্ত জানলার ধারের সিটটায় গুটিসুটি মেরে বসে পড়ল। অরিন্দম চাইছে না ওদিকে তাকাতে, কিন্তু ওর অবাধ্য চোখ বারবার চলে যাচ্ছে ওপরের সেই সাদা চাদর ঢাকা দীর্ঘকায় অবয়বটার দিকে। হঠাৎ ট্রেনের শব্দের মাঝেই চাদরটা একবার শিরশির করে নড়ে উঠল। মনে হলো লোকটা বুঝি পাশ ফিরছে। অরিন্দম জানলার বাইরে অন্ধকারের দিকে দ্রুত চোখ নামিয়ে নিল। ভাবল পরের স্টেশনেই কি নেমে যাবে? কিন্তু এত রাতে জঙ্গলের ধারের স্টেশনে নেমে কী বা করবে? নিজেকেই নিজে বোঝাতে শুরু করল। ভাবল হয়তো কোনো সাধারণ লোক এটা, ভিড় এড়াতেই ওভাবে শুয়ে আছে, অযথাই ভয় করছে। ঠিক সেই সময় নিস্তব্ধতা চিরে একটা কর্কশ খ্যানখ্যানে গলা কামরার ভেতরে প্রতিধ্বনিত হলো। কি ব্যাপার, এত রাতে ফিরছেন যে? বিশেষ কোনো কারণ আছে নাকি? চমকে উঠে অরিন্দম তাকালো। সাদা চাদরটা ওপর থেকে অনেকটা ঝুলে পড়েছে।
লোকটা চাদরের আড়াল থেকে এখনো মুখ বের করেনি। অরিন্দম গলাটা পরিষ্কার করে কাঁপা কাঁপা স্বরে জবাব দিল, আগে না, রোজই তো এই সময় ফিরি, অফিস থেকে বেরোতে একটু দেরি হয়ে যায় আর কি। ওপরের বাঙ্ক থেকে অদ্ভুত শুকনো হাসির শব্দ ভেসে এলো। এরপরেই অরিন্দম দেখল চাদর সরিয়ে একটা পা নিচে নামলো। লোকটা ধীরে ধীরে নিচে নামছে। অরিন্দমের বুকটা হিম হয়ে এলো। লোকটা নিচে নামতেই চেহারাটা আবছা নীল আলোয় স্পষ্ট হলো। পরনে একটা মলিন কালো আলখাল্লা টাইপের পোশাক, গায়ের চামড়া কেমন যেন তামাটে আর হাড় জিরজিরে, যেন অনেক দিন রোদে পুড়েছে। মুখটা লম্বাটে, গালের হাড় দুটো অস্বাভাবিক উঁচু, আর চোখ, গোটা মুখের মধ্যে সব থেকে ভয়ঙ্কর আর অস্বাভাবিক ওই চোখ দুটোই, একদম ছোট, ঘোলাটে, আর তাতে অদ্ভুত একটা তীক্ষ্ণতা। এত রাতে এই একা ট্রেনে যাতায়াত করা কি ভালো? কত কিছু করতে পারে। লোকটা অরিন্দমের উল্টো দিকের সিটে ধপ করে বসে পড়ল। অরিন্দম নিজেকে সামলে নিয়ে বলল, উপায় নেই ভাই, রুটি রুজির ব্যাপার। তা আপনার নাম? আপনি কোথায় যাবেন? লোকটা নিজের কোটরগত চোখ দুটো দিয়ে অরিন্দমকে একবার আপাদ মস্তক মেপে নিল, তারপর দাঁত বের করে হাসল। হাসিটা স্বাভাবিক মানুষের মতো তো নয়। আগে আমারে গগন সামন্ত বলি লোকই ডাকতো, মানে ডাকে। আমি নামবো সেই শেষ স্টেশনে, তবে আগেও নেমে যেতে পারি। আসলে আমার যাওয়ার কোনো ঠিক নাই বাবু। যেখানে মধ্যরাত্রি হয় সেখানেই আমি আশ্রয় খুঁজিনি। অরিন্দম দেখল লোকটার হাতগুলো নীলচে, নখগুলো অস্বাভাবিক বড়। গগন সামন্ত নামক লোকটা অরিন্দমের দিকে তাকিয়ে আবার বলতে লাগলো, আজকে রাতটা কিন্তু বেশ ভারী, তাই না? অমাবস্যা বলি কথা। তা বাবু, স্টেশনে আজ একা বসেছিলেন না তো? ট্রেনে ওঠার সময় দেখেছিলেন কেউ আপনার পিছু নেয়নি তো? অরিন্দম আর কথা বাড়াতে চাইছে না। গগন সামন্তর গা থেকে সোঁদা মাটি আর পচা চামড়ার গন্ধ আসছে। অরিন্দম ভাবল, আজ রাতে এ কার পাল্লায় পড়ল? লোকটার অবয়ব যত দেখছে অরিন্দমের মনে হচ্ছে রক্ত মাংসের একজন মানুষ এইভাবে তো কথা বলতে পারে না। গগন সামন্ত অরিন্দমের চোখের ওপর থেকে দৃষ্টি সরাচ্ছে না। ওর ওই হলদেটে ছোট চোখ দুটো যেন অরিন্দমের মাথার ভেতরটা পড়ে ফেলার চেষ্টা করছে। তা মশাই, আপনার গন্তব্য কোথায়? ঠিকানা আছে কিছু, নাকি আজকের রাতটা আমার সঙ্গে কোনো অচেনা স্টেশনেই নামবেন? কথা দিছি
নিরাশ হবেন না। গগন সামন্তের গলায় অদ্ভুত কৌতুক। অরিন্দমের একটু অস্বস্তি হলো। জানলার বাইরে তাকিয়েই বলে উঠল, না না, আমার স্টেশন তো এই কাছেই, মানে এই তো। আর ওই গোটা তিনেক স্টেশন পরেই নেমে যাব। রঙ্গনপুর, রঙ্গনপুরে আমার বাড়ি। ওই শ্মশানতলা আছে না, শ্মশানতলার মোড়েই। সংক্ষেপে এই উত্তর দিল অরিন্দম। গগন সামন্তের মতো মানুষকে বেশি কিছু জানানো বিপজ্জনক হতে পারে। গগন সামন্ত আবার একটা খ্যানখ্যানে হাসি হাসল। শ্মশানতলার মোড়, জায়গাটা বেশ জুৎসই মনে হচ্ছে, একবার যেতে হচ্ছে। তবে আজ রাতে কিন্তু সাবধান বাবু, আজকের রাতটা কিন্তু বেশ দীর্ঘ। এরপরে বেশ কিছুক্ষণ চুপ করে গেল গগন সামন্ত। অরিন্দমের চোখের দিকে তাকাচ্ছে বারবার। তারপর আবারও হঠাৎ বলল, এই লাইনের ট্রেনের ভূতের গল্প শুনেছেন কখনো? অরিন্দম সামান্য হাসল। তারপর বলল, ভূত? না, আমি ওসব বিশ্বাস করি না। বিশ্বাস করেন না? গগন সামন্তের মুখটা যেন আরো কিছুটা লম্বাটে হয়ে গেল। ঝুঁকে এসে ফিসফিস করে বলল, এই যে কামরাটায় আমরা বসে আছি, ঠিক 5 বছর আগে এই শেষ ট্রেনের এই কামরাতেই এক যাত্রীকে কেউ শ্বাসরোধ করে মেরে ফেলিছিল। লোকটা নাকি আজও প্রতি রাতি ফেরে। তবে সে একা ফেরি না বাবু, সে নাকি তার কামরায় নতুন সঙ্গী খোঁজে। অরিন্দমের মনে হলো কামরার বাতাসটা হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। ও লক্ষ্য করল ট্রেনের দুলুনির সাথে গগন সামন্তের শরীরটা অদ্ভুতভাবে দুলছে। মনে হচ্ছে ওর শরীরের হাড়গুলো বুঝি একটার সাথে অন্যটা লেগে নেই। গগন সামন্ত হঠাৎ একটা লম্বা নখওয়ালা হাত অরিন্দমের দিকে বাড়িয়ে দিয়ে বলল, জানেন বাবু, সেই লোকটা যখন ফেরি তখন সে পেতমে একদম সাধারণ মানুষের মতো সেজি বসি থাকে। তারপর হঠাৎ তার গলার স্বর বদলি যায়। আর সব থেকে মজার কথা কি জানেন? সে যখন কারো সামনে এসে বসে তখন সামনের লোকটার ছায়াটা নাকি আর মেঝের ওপর থাকে না। দেখুন তো আপনার ছায়াটা আছে কি না? অরিন্দম আড়ষ্ট হয়ে নিচের দিকে তাকালো। লাইটের আলো আধারিতে ছায়াগুলো কেমন যেন তালগুল পাকিয়ে যাচ্ছে। গগন সামন্ত এবার অরিন্দমের একদম কাছে সরে এলো। মানুষ যখন একা থাকে তখন তার বেশি ভয় লাগে, কিন্তু ভয় পাওয়া উচিত তখন যখন সে বুঝতে পারে সে আসলে একা নাই। এই যেমন আমি আর আপনি। কে জানে এই কামরার বাইরে অন্ধকার টেরাকে হয়তো আরো হাজার হাজার লোক আপনার সাথে পাল্লা দিয়ে দৌড়াচ্ছে। অরিন্দম ঘামছে।
গগনের প্রতিটা কথা বিষাক্ত তীরের মতো কানে বিঁধছে। লোকটা ওকে চূড়ান্ত ভয় দেখানোর চেষ্টা করছে। ওর চোখে মুখে একটা পাশবিক তৃপ্তি। ঠিক সেই সময়ে ট্রেনটা এসে দাঁড়ালো পরের স্টেশনে। স্টেশনের নামটা কুয়াশায় ঢাকা, মুকুটপুর হল্ট। অরিন্দম মনে মনে ভীষণভাবে চাইছিল এই স্টেশনে অন্তত পরিচিত কোনো একটা মুখ কামরায় উঠুক। প্রতিদিন যারা এই শেষ লোকালটায় ফেরে, সেই বুড়ো নবেন্দু কাকা কিংবা চশমা পরা সলিলবাবু, কেউ অন্তত আসুক। এই গগন সামন্ত নামের লোকটার সাথে একা থাকা আর সম্ভব হচ্ছে না। ওর নিঃশ্বাসটা যেন গলার কাছে এসে বিঁধছে। ট্রেনটা থামতেই অরিন্দমের বুকের রক্ত জল হয়ে গেল। ট্রেনের দরজা ঠেলে কেউ একজন উঠল, কিন্তু সলিলবাবু বা নবেন্দু কাকা নয়। আপাদ মস্তক মিশমিশে কালো চাদরে ঢাকা একটা লোক। চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার মতো লাল। অরিন্দম দেখল কালো চাদরে ঢাকা ওই মূর্তিটা কোনো কথা না বলে গগন সামন্তের ঠিক পাশে গিয়ে বসল। গগন সামন্ত একটুও অবাক হলো না, বরং সেই কদাকার হাসিটা আরো চওড়া হলো। দেখলেন তো বাবু, আমি বলেছিলাম না এই কামরায় সঙ্গী বাড়তি থাকে। এ হলো আমার চেনা লোক। ওর জিভ নাই, কথা বলতে পারে না, তবে কানে শোনে আর চোখেও পরিষ্কার দেখতে পায়। আসলে ভগবান যখন এক ইন্দ্রিয় কেড়ে নেন, তখন অন্য ইন্দ্রিয়গুলো বেশি সজাগ করি দেন আর কি। অরিন্দম এবার লক্ষ্য করল কালো চাদর ঢাকা লোকটার হাতে কিছু একটা ধরা রয়েছে, যা সে যথাসম্ভব চেষ্টা করছে চাদরের আড়ালে লুকোনোর। গগন সামন্তর ঠোঁটে মৃদু হাসি। অরিন্দমের দিকে সে সামান্য ঝুঁকে এলো, হাড় জিরজিরে হাতটা হাঁটুর ওপর রাখল, বরফের চেয়েও ঠান্ডা। কি বাবু, ভয় পাচ্ছেন? শরীরটা এমন কাঠ হয়ে যাচ্ছি কেন? আমরা তো সবাই একসাথেই গন্তব্যে যাব। আপনার জন্য আজ বড় আয়োজন হয়েছে। অরিন্দম দেখল কালো চাদরের ভেতর থেকে লাল চোখ দুটো স্থিরভাবে ওর দিকেই তাকিয়ে আছে। কামরার আলোটা একবার নিভে গিয়ে আবার জ্বলে উঠল। গগন সামন্ত আর ওই কালো চাদর ঢাকা লোকটা একে অপরের চোখের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করল। অরিন্দম শক্ত হয়ে বসে রইল। ওর মনের গভীরে এবার একটা অন্য রকম অনুভূতির জন্ম নিচ্ছে। ভয় নয়, একটা তীব্র রাগ। ও বুঝল এই লোকগুলো ওকে ভয় দেখিয়ে মজা পাচ্ছে। অরিন্দম স্থির করল নেমে যাবে। পরিস্থিতি যেভাবে ঘোরালো হয়ে উঠছে, তাতে কোনো বাড়তি ঝামেলায় জড়ানোর ইচ্ছে ওর নেই। গগন সামন্ত পাশে এসে বসা ওই ছায়ামূর্তি দুজনেই বড্ড অস্বাভাবিক। ট্রেনটা সবেমাত্র গতি বাড়াতে শুরু করেছে। অরিন্দম ধীর স্থিরভাবে নিজের ঝোলা ব্যাগটা কাঁধে তুলে নিল।
কি ব্যাপার বাবু, আপনার স্টেশন তো এখনো আসে নাই, মাঝপথে নেমে কি করবেন? বসুন, ভালোই তো গল্প হচ্ছিল। অরিন্দম কোনো উত্তর দিল না। সে দরজার দিকে এগোতে লাগলো। প্রতিটা পদক্ষেপ শান্ত। গগন সামন্ত এবার একটু বিরক্ত হয়েই ওর হাতটা ধরার চেষ্টা করলো, কিন্তু অরিন্দম এক ঝটকায় হাতটা সরিয়ে নিল। কালো চাদর ঢাকা মূর্তিটা এবার একটা অদ্ভুত ঘড়ঘড়ে শব্দ করলো। মনে হলো যেন হাসছে। জানলার বাইরে দিয়ে দ্রুত বেগে তখন জঙ্গল আর অন্ধকার পিছু হটে যাচ্ছে। অরিন্দম দরজার কাছে গিয়ে শক্ত করে দরজার হ্যান্ডেলটা ধরে দাঁড়ালো। ঝাঁপ দেওয়া ছাড়া আর বোধহয় কোনো উপায় নেই। ট্রেনটা তখন শিমুলপাল রোডের পরের স্টেশনে ঢোকার ঠিক আগে গতি কমিয়ে কালভার্টের ওপর দিয়ে যাচ্ছে। গগন সামন্ত তার কোমর থেকে একটা ধারালো ভোজালি বের করলো। ওর ওই খ্যানখ্যানে গলাটা হিংস্র আর ভারী। পাশের কালো চাদর ঢাকা লোকটাও তার চাদরের আড়াল থেকে একটা পিস্তল বের করে অরিন্দমের দিকে তাক করে বসল। কি বাবু, অনেক তো ট্রেনের ভূতির গল্প শুনলেন, এবার পকেটে যা আছে সব বের করুন দেখি। অরিন্দমের চোয়াল শক্ত হয়ে গেল। পকেটে সদ্য মাইনে পাওয়া 15,000 টাকা, মায়ের ওষুধ, ছেলের স্কুলের মাইনে, বাবার জন্য ছাতা, স্ত্রী কমলার জন্য ছাপা শাড়ি আর সংসারের খরচ বাকিটা। কি করে টাকাটা তুলে দেবে দুষ্কৃতীদের হাতে? ততক্ষণে গগন সামন্ত অরিন্দমের দিকে কয়েক পা এগিয়ে এলো। আপনার ওই ঝোলা ব্যাগ আর ঘড়িটা আগে দিন। দিন বলছি, অনেক নাটক করেছেন, তাড়াতাড়ি বের করুন। অরিন্দম দরজার হ্যান্ডেলটা ধরে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ওর মুখে কোনো ভয়ের চিহ্ন নেই, বরং একটা করুণা মাখা হাসি। নির্লিপ্ত গলায় ও বলল, আপনারা মানুষ ঠকিয়ে অনেক কিছুই লুটেছেন গগনবাবু, কিন্তু আমার থেকে যা পাওয়ার চেষ্টা করছেন সেটা সামলানোর ক্ষমতা আপনাদের নেই। গগন সামন্ত খেঁকিয়ে উঠল। আরে রাখো তোমার বড় বড় কথা, চটপট ব্যাগটি খুলে ফেলো, ট্রেন থেকে জাম দাও, নইলে খুলিটা উড়িয়ে দেব। এরপর ট্রেনটা একটা বাঁক নিতেই অরিন্দম শূন্যে পা বাড়ালো। চলন্ত ট্রেন থেকে ওর শরীরটা যখন নিচের দিকে পড়ল, তখন কোনো শব্দ হলো না। মরণ ঝাঁপের শব্দ শোনাই গেল না। বাতাসের সাথে মিশে যাওয়ার আগে ওর শরীরটা মুহূর্তের জন্য স্বচ্ছ হয়ে গেল। গগন সামন্ত জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখল, লাইনের ধারের অন্ধকার ঝোপের মধ্যে অরিন্দমের দেহটা আছড়ে পড়ার বদলে ধোঁয়ার মতো মিলিয়ে যাচ্ছে। ওর জামা কাপড়, ওর সেই ঝোলা ব্যাগ, সবকিছুই কুয়াশার সাথে একাকার হয়ে গেল। গগন সামন্ত আর তার সঙ্গী পাথর হয়ে দাঁড়িয়ে রইল। ট্রেনের কামরার সেই অস্বস্তিকর হাড় কাঁপানো ঠান্ডা। গগন সামন্ত জানলা দিয়ে মুখ বাড়িয়ে তখনও দেখছিল অন্ধকার রেল লাইনের সেই নির্দিষ্ট জায়গাটা, যেখানে কয়েক মুহূর্ত আগেই ওই লোকটা ঝাঁপ দিয়েছে। কোনো দেহ নেই, কোনো গোঙানি নেই, এমনকি ঝোপঝাড় নড়ে ওঠার শব্দটুকুও নেই। শুধু এক দলা গাঢ় সাদা কুয়াশা
সাপের মতো কুণ্ডলি পাকিয়ে আকাশের দিকে উঠে যাচ্ছে। গগনের হাত থেকে ধারালো ভোজালিটা খসে পড়ল ট্রেনের মেঝেতে। ঝনঝন শব্দটা কামরার নিস্তব্ধতাকে যেন চাবুক মারল। ওর হাড় জিরজিরে শরীরটা থরথর করে কাঁপছে। কালো চাদর ঢাকা সঙ্গীটা যে একটু আগেই পিস্তল উঁচিয়ে বীরত্ব দেখাচ্ছিল, সে এখন ভয়ে কুঁকড়ে গিয়ে সিটের এক কোণে বসে পড়েছে। তার সেই জলজলে কয়লার মতো চোখ দুটো আতঙ্কে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। গগন সামন্ত নিজের মনেই বলল, ওটা মানুষ ছিল না রে, ওটা ওটা কথাগুলো শেষ হওয়ার আগেই কানের কাছে ফিস ফিস করে কে যেন বলল, আমি তো আজ থেকে 10 বছর আগে এই লাইনে এই ট্রেনে করে ফেরার সময় এই কামরা থেকে চাপ দিয়েছিলাম গগন বাবু। আপনারা যার ঘড়িটা চাইছিলেন সেটা তো আজও শিমুলপাল রোডের লাইনের ধারের ঝোপে পড়ে আছে। আমি তো হার মানিনি, দুষ্কৃতীদের হাতে নিজের কষ্টের টাকাটা তুলে দিইনি। সেদিনও আপনাদের মতোই এক দল হায়না আমায় ঘিরে ধরেছিল, কিন্তু অরিন্দম হার মানতে শেখেনি। সে রাতেও নিজের ঘাম ঝরানো কষ্টের টাকা দুষ্কৃতীদের হাতে তুলে দেয়নি, আর আজও দেবে না গগন সামন্ত। অরিন্দমের কণ্ঠস্বর এখন আর মানুষের নয়, কোনো বদ্ধ গুহা থেকে উঠে আসা প্রাচীন প্রতিধ্বনি। অরিন্দম আরও এক ধাপে এগিয়ে এসে ওর ঘাড়ের কাছে এসে বলল, টাকাটা বাঁচাতে সেদিন আমি ঝাঁপ দিয়েছিলাম ঠিকই, কিন্তু শরীরটা লাইনের উপর পড়ে থাকলেও আত্মাটা এই ট্রেনেই আটকে আছে। আপনারা ভেবেছেন আমি নেমে যাব? আমি আজ নেমে যাব না গগন বাবু। আমি প্রতি রাতে এই কামরায় চড়ে বাড়ি ফিরি, আর তাদেরই খোঁজ করি যারা মানুষের কষ্টের রোজগার লুটে নিতে চায়। আজ তো আর আমি নামবো না, বরং আপনারা নামবে, আর আপনাদের নামানোর কাজটা এবার আমি নিজে হাতে করব। শেষ ট্রেন। গল্প পাঠে আমি অন্তরা, গল্পের অন্যান্য ভূমিকায় প্রীতম এবং অতনু। কেমন লাগলো গল্প অবশ্যই লাইক করে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। গত পর্বে যে 10 জন প্রথম সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণা করার পালা। তারা হলেন মোহিনী ভট্টাচার্য, ঝর্ণা খাতুন, মিতা আচার্য, সুপর্ণা পাত্র, সৃজা মুখার্জি, স্নেহা দাস, কণা রোজারিও, রিয়া দাস, রচনা সামন্ত, ঈশানী ঘোষ, অপর্ণা সামন্ত, সৃজা ভট্টাচার্য,
আয়ুষ মাখাল, সীমা গিরি সহ অনেকেই। এবার চলে আসবো আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, অরিন্দমের ঝোলা ব্যাগে কত টাকা ছিল? যদি গল্পটা মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে এই প্রশ্নের উত্তর ভীষণ সহজ। তাই চটপট আর অপেক্ষা না করে মোবাইল ফোনটা নিন এবং টাইপ করুন সঠিক উত্তর শুধুমাত্র কমেন্ট বক্সে। কথা দিচ্ছি, আগামী পর্বে প্রতি পর্বের মতো প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। আজ তবে এখানেই বিদায় জানাতে হচ্ছে। আপনাদের সঙ্গে এই চ্যানেলে আবার কথা হচ্ছে আগামী বুধবার ঠিক সন্ধে 8:30টায় একটা সত্যি ঘটনা অবলম্বনে অনুপ্রেরণামূলক গল্প নিয়ে। আর তারপর আবার দেখা হবে আগামী শনিবার রাত্রি 9:30টায় আরও একটা ভূত অথবা রহস্য রোমাঞ্চ গল্প নিয়ে। আর তাছাড়া ভালোবাসার মরশুমে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে মঙ্গলবার দুপুর ঠিক 3:30। ভালো থাকবেন সকলে। ভূত চর্চার পাশাপাশি ভালোবাসার মরশুমকেও সঙ্গে রাখবেন।